এই শম্পা, রিনা, তনুশ্রী, বিপাশা, তোরাও কি সবাই আমার মতো রাজি আছিস? তাহলে আমরা 10 জনে মিলে পাহাড়ে পিকনিক করতে যাব। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আমরা 10 যা মিলে যদি পাহাড়ে পিকনিক করতে যাই তাহলে কিন্তু অনেক মজা হবে। আর সত্যি এই শীতের দিনে পাহাড়ে যাওয়া তো আমাদের অনেক দিনের স্বপ্ন, আর আজকে হয়তো আমাদের সেই স্বপ্ন পূরণের সময় চলে এসেছে। তাহলে এবার আমিও পাহাড়ে যেতে পারবো আর পাহাড়ে গিয়ে পিকনিক করব। হ্যাঁ রে, সেই জন্যই তো বলছি, আমরা 10 জন মিলে যদি পাহাড়ে যাই তাহলে আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে দেখে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আর সবসময় তো আমাদেরকে দেখে হিংসা করে। এই আমরাও একটু ওদেরকে জ্বালানোর চেষ্টা করব। আসলে তারা 10 বৌমা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে শহরে বাস করে, আর তারা 10 বৌমাই ছিল খুবই মডার্ন। তারা অনেক জায়গায় ঘুরলেও পাহাড়ে তাদের কখনো ঘোরা হয়নি। তাই এখন তাদের 10 বৌমার ইচ্ছা হয় এই শীতের সময় তারা পাহাড়ে গিয়ে পিকনিক করবে। আর তারা যখন পাহাড়ে গিয়ে পিকনিক করার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে তখনই এক প্রতিবেশী তাদের সব কথা শুনতে পায়। কি ব্যাপার, তোমরা 10 জনে কিন্তু একসঙ্গে কোথাও ঘুরতে চলে যেও না, কারণ তোমরা যেখানেই যাও না কেন তোমাদের ঘুরতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। আর তোমরা 10 জনই তো সব জায়গা জুড়ে ফেলবে, গাড়িতে বলো কিংবা পাহাড়েই বলো না কেন। দেখুন কাকিমা, আপনি কি জন্য কি দরকার এখানে এসেছেন সেটা বলুন। আমরা এখন কেউ আপনার কোনো কথা শুনতে ইচ্ছুক নই। আর তাছাড়া আমরা যে 10 জন মিলে পাহাড়ে পিকনিক করতে যাব এটা শোনা মাত্রই আপনি আমাদের কাছে চলে এলেন, তাই না? তোমরা কিন্তু মুখে মুখে অনেক তর্ক করতে শিখে গেছো। তোমাদের শাশুড়ি মায়ের সঙ্গে আমি একটু কথা বলতে এলাম, তাই তোমাদের কথা শুনতে পেলাম আর কি। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না। তোমাদের যেখানে ইচ্ছা তোমরা সেখানে যাও, তাতে আমার কি। আর তাছাড়া আমি যতটা জানি তোমরা 10 বৌমা কোথাও যেতে পারবে না, পাহাড়ে তো দূরের কথা। এমন কথা শুনে 10 বৌমার ভীষণ রাগ হয়। ফলে তারা রাগের মাথায় অঞ্জলি দেবীকে উল্টোপাল্টা কথা বলে দেয়, আর অঞ্জলি দেবী তাদের সঙ্গে কিছুতেই পেরে ওঠে না। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। দিদি, তুমি কিন্তু মুখের উপর একেবারে ভালোই জবাব দিয়েছো। প্রত্যেকদিন আমাদের শাশুড়ি মাকে নানান রকমের কথা বলে উস্কানি দিয়ে চলে যায়, তবে আজকে আমরা ওনাকে যা ইচ্ছা তাই বলেছি। আশা করছি উনি আমাদের বাড়িতে আর আসার নামও করবে না। আর মা, আপনিও কিন্তু শুনে রাখুন, আপনি একদম পাড়া প্রতিবেশীদের কথাই কান দেবেন না, বুঝেছেন? হ্যাঁ রে শম্পা, তুই ঠিকই বলেছিস। আর তাছাড়া ওদের তো কাজই এসব, আশেপাশের চারিদিকের খবর না পেলে ওদের তো পেটের ভাত হজমই হয় না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে 10 জনে কবে পিকনিক করতে যাব সেটা বল। আমি কি বলবো বলতো, তোমরা যেদিন যাবে আমিও সেদিন রেডি। আর তাছাড়া যেদিনই হোক না কেন একদিন গেলেই তো হলো। তাহলে চলো আমরা বরং 2 দিন পরেই বেরিয়ে পড়ি। এই শীতের মধ্যে পাহাড়ে পিকনিকে গেলে অনেক মজা হবে, আর পাহাড়ের উপর আমরা 10 জনে মিলে রান্না বান্না করে খাবো। কিন্তু এমন সময় পাহাড়ে 10 বৌমার পিকনিকে যাওয়ার কথা শুনি তাদের শাশুড়ি মা টিনা দেবী ভয় পেয়ে যায়। বৌমা, বলছি তোমরা কি অন্য কোনো জায়গায় পিকনিক করতে পারবে না? আসলে পাহাড়ের কথা শুনলে কিন্তু আমার ভীষণ ভয় করে, কারণ উঁচুতে আমি উঠতে পারবো না। আর তাছাড়া উঁচু থেকে আমি যখনই নিচের দিকে তাকাই তখনই আমার বুকটা একেবারে ধরফর করে ওঠে। তাই জন্য আমি ভাবছি যে আমি তোমাদের সঙ্গে যাব না, তোমরাই বরং পিকনিকে যাও। এ কি মা, এ আপনি কি বলছেন? আমরা তো ভেবেছিলাম আপনাকেও আমরা সঙ্গে করে নিয়ে যাব, আর এখন আপনি পাহাড়ে যাওয়ার কথা শুনে ভয় পেয়ে যাচ্ছেন? আমরা তো জানতামই না যে আপনি এত ভীতু। সে তোমরা আমাকে যা ইচ্ছা বলে নাও, আমি সত্যিই খুবই ভীতু। আমার পাহাড়ে উঠতে খুবই ভয় করে। তাই তোমরা 10 বৌমা পাহাড়ে পিকনিক করতে যাও, আমার তাতে কোনো আপত্তি নেই। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে 10 বৌমা খুবই খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে, আর কিছুক্ষণের মধ্যেই 10 বৌমা একেবারে রেডি হয়ে যায়। আরে তোরা তো দেখছি সাজগোজ করতেই ব্যস্ত, ব্যাগপত্রগুলো কে গোছাবে তাহলে? পাহাড়ে কিন্তু আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে না। কি কি রান্না বান্না করবো সেই মতো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছিস তো? আমি হাঁড়ি, কড়াই, খুন্তি যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। তোরা গ্যাস ওভেন মশলাপাতি সব ঠিকঠাক ভাবে আছে কিনা দেখে নে। আরে দিদি, আমি আগে সুন্দর করে মেকআপ করব, তারপর পাহাড়ে যাব, কারণ পাহাড়ে গিয়ে অনেক ফটো তুলতে হবে তো। আর তাছাড়া আমরা 10 বৌমা প্রথম পাহাড়ে পিকনিকে যাব, আর ফটো না তুললে হয় বলো? তাই আমি সুন্দর করে আগে মেকআপ করে রেডি হয়ে নিচ্ছি, যাতে ওখানে গিয়ে আমরা একেবারে কাজে লেগে পড়তে পারি, আর পাহাড়ে গিয়ে আমাদের মেকআপ করতে না হয়। হ্যাঁ তাই তো, আমাকেও তাহলে একটু ডিপ করে লিপস্টিকটা পরতে হবে, তা না হলে ফটোতে কিছু বোঝাই যাবে না। ও দিদি সরো না, আমাকে একটু ভালো করে সাজগোজ করতে দাও। তুমি তো অনেকক্ষণ থেকেই রেডি হচ্ছ, এবার যাও তুমি। পল্লবী দিদির হাতে হাতে সবকিছু গুছিয়ে নাও।
এভাবেই দেখতে দেখতে তারা সবে মিলে তৈরি হয়ে নেয় আর তারা 10 জনের নিজেদের সঙ্গে যাবতীয় দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তারা যেহেতু নেপালের পাহাড়ে যাবে বলে ঠিক করে, তাই নেপালে পৌঁছাতে তাদের অনেকটা সময় লেগে যায়। আর নেপালে পৌঁছানোর পর পাহাড়ে উঠতে উঠতে তারা সকলে খুবই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও তারা 10 বৌমা জিনিসপত্র নিয়ে পাহাড়ের উপর উঠতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে তারা পাহাড়ের কিছুটা উচ্চতায় গিয়ে পৌঁছায়। এই দেখ দেখ, আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি। উফ, আমার খুব ভালো লাগছে জানিস তো। আমার মনে হচ্ছে আমি এই পাহাড়ের সবুজ গাছপালার মাঝখানেই থেকে যাব। আচ্ছা দিদি, এবার কিন্তু রান্না বান্না শুরু করো, আমি ততক্ষণে কয়েকটা ফটো তুলে নিই। দেখ, আমাদের কিন্তু আগে অনেক লেট হয়ে গেছে। তোরা মেকআপ করতে করতে 2 ঘন্টা সময় নিয়েছিস, কিন্তু আর দেরি করলে চলবে না। ফটো তোলা রেখে দিয়ে আগে কাজগুলো শুরু কর। 10 জন মিলে হাত চালিয়ে তাড়াতাড়ি কাজ করলে রান্না করতে বেশি সময় লাগবে না, তা না হলে আমাদেরকে পাহাড়ে রাত কাটাতে হবে। আরে তাই না দিদি, পাহাড়ে রাত কাটাবো? তাহলে তো দারুণ মজা হবে। আচ্ছা, মজা হবে, কিন্তু রাত হলেই বুঝতে পারবি এই মজাটা সাজাতে পরিণত হবে। কারণ এখন দেখতে পাচ্ছিস তো দিনের বেলা কত ঠান্ডা। তাহলে একবার ভেবে দেখ রাত্রিবেলা পাহাড়ের উপর কতটা ঠান্ডা লাগবে। পল্লবীর কথা শুনে তার জায়রা রান্নাবান্নার কাজে তাকে সাহায্য করতে শুরু করে। আর এভাবেই কয়েক ঘন্টার মধ্যে তারা রান্না বান্না সেরে ফেলে। আর 10 জনে মিলে পাহাড়ের উপর বসে জমিয়ে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পর তারা পাহাড়ের উপর এদিক ওদিক ঘোরাফেরা করে আর নিজেদের অনেক অনেক সেলফি তোলে। এই সবে ওখানে গিয়ে দাঁড়া, আমি তোদের ফটো তুলে দিচ্ছি, কেমন? দিদি, আগে তুমি আমাদের ফটো তুলে দাও, তারপর আমরা তোমারও অনেক ফটো তুলে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু সুন্দর সুন্দর পোজ দিচ্ছি, আমার প্রত্যেকটা পোজে সুন্দর করে ফটো তুলে দাও। দেখো দিদি, তুমি একা একা সব ফটো তুলবে আর আমরা কি দাঁড়িয়ে থাকবো? এটা চলবে না। আমরাও তো খুব সুন্দরভাবে পাহাড়ে সেজে গুজে এসেছি, কারণ আমরা ফটো তুলবো বলে। আর তুমি একাই তখন থেকে ফটো তুলে যাচ্ছ। এবার সরে যাও, আমাদেরকেও ফটো তুলতে দাও। এভাবে পাহাড়ে গিয়ে 10 বৌমা ফটো তোলার জন্য ঝগড়া ঝামেলা করতে শুরু করে দেয়। আরে তোরা চুপ কর, এখন যদি তোরা এইভাবে ঝামেলা করিস তাহলে কিন্তু সবাই আমাদেরকে মূর্খ ভাববে। আর দেখ, এখানে কেউ কিন্তু আমাদের মতো ঝামেলা করছে না, সবাই যে যার মতো ঘুরছে। তাই তোরাও এক এক করে ফটো তোল আর যে যার মতো ঘুরে বেড়া। এভাবে পল্লবী কোন রকমে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। আর কিছুক্ষণের মধ্যেই 10 বৌমা ঝগড়া ঝামেলা থামিয়ে যে যার মতো ঘোরাফেরা করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। এই শুধু ঘুরলেই চলবে? এবার তো সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, আমাদের তো বাড়িও ফিরতে হবে, তাই না? পাহাড়ে এসে তোরা তো একেবারে হাওয়ায় উড়ে বেড়াচ্ছিস দেখতে পাচ্ছি। দিদি, আমার তো পাহাড়ে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই একবার যখন এসেই গেছি তাহলে একটু ঘুরবো না বলো তো? আর তাছাড়া তুমি তো সবই গুছিয়ে নিচ্ছ, ভালো মতো গুছিয়ে নাও আর আমাদেরকে একটু মজা করতে দাও। তোরা তো দেখতেই পাচ্ছিস আমি পিকনিক করতে এসে একা একা কত কাজ করছি, আর তোরা আমাকে সাহায্য না করে নিজেরা মজা করতে ব্যস্ত। ঠিক আছে, একবার বাড়িতে যাই, তারপর তোদেরকে মজা দেখাবো। এখন আমি কিছুই বলবো না, কারণ এখন চারিদিকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। আর এবার যদি আমরা ঝগড়া ঝামেলা করি তাহলে সবাই মনে হয় আমাদেরকে পাহাড় থেকে ফেলেই দেবে। পল্লবীর কথা শুনে তার জায়রা হো হো করে হেসে ওঠে। এভাবে আরো কিছুক্ষণ কাটে। আর এরই মধ্যে 10 বৌমা একই সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ট্রেনে করে বাড়ি ফেরার সময় শম্পা এবং রিনার খুবই মন খারাপ করে। কি ব্যাপার শম্পা, রিনা? বাকিরা তো খুব মজা করছে, হাসি ঠাট্টা করছে, কিন্তু তোরা দুজনে এরকম চুপচাপ করে বসে আছিস কেন? হঠাৎ ক্লান্ত হয়ে পড়লি নাকি? আরে দিদি, আমাদের বাড়ি ফিরতে একদমই ইচ্ছা করছে না। মনে হচ্ছে আবার আমরা কালকে পাহাড়ে পিকনিক করতে যাব। দেখোই না পাহাড়ে আমাদের কত ভালো লাগলো বলতো, কিন্তু আজকে এত কম সময়ে পাহাড়ে থেকে বাড়ি ফিরে যাচ্ছি। আমার একদমই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাই মনটা একটু খারাপ করছে আর কি। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, আমিও তো সেটাই ভাবছিলাম। এই একদিনের ট্যুরে এসে পাহাড়ে পিকনিক করে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি, এটা আমার একদমই ভালো লাগছে না। আমার তো মনে হয়েছিল আমরা 3-4 দিন পাহাড়ে কাটাবো, আর পাহাড়ে আমরা নিজেরাই রান্না বান্না করে খাবো, এখানকার হোটেলে থাকবো, কিন্তু একদিন এরকম পাহাড়ের উপর পিকনিকে করে বাড়ি ফিরতে হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আবার কিছুদিন পর আমরা পাহাড়ে পিকনিক করতে আসবো, তাহলে নিশ্চয়ই তোদের মন ভরে যাবে, তাই না? এখন আর শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। ট্রেনে তো উঠেই পড়েছি, কালকে সকালে আমরা বাড়িতে পৌঁছে যাব। আর এখন আর মন খারাপ করে কি বা করবি? আমরা আরো কিছুদিন পর শাশুড়ি মাকে নিয়ে পাহাড়ে ঘুরতে আসবো। আর এবার কিন্তু আমরা মাকে ভালো মতো বুঝিয়ে দেব যে পাহাড়ে ঘুরতে গেলে কোনো ভয় নেই। এভাবেই কথা বলতে বলতে তারা 10 বৌমা বাড়িতে গিয়ে পৌঁছায়।
মা, বলছিলাম যে পাহাড়ে কিন্তু ভয় পাওয়ার মতো কিছুই নেই। এখন পাহাড়ের রাস্তাঘাটগুলো খুবই উন্নত হয়ে গেছে। আমরা তো গাড়ি করে পাহাড়ে উঠেছিলাম, তাই আপনিও কিন্তু আমাদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গেলে গাড়ি করে পাহাড়ের উপর উঠতে পারবেন, আর আপনার কোনো ভয় লাগবে না। আর পাহাড়ের উপরের দৃশ্য কিন্তু ভীষণ সুন্দর। না না, তোমরা এইমাত্র পাহাড় থেকে পিকনিক করে আসলে, আর আবার তোমাদের পাহাড়ে যাওয়ার ইচ্ছা করছে, আবার আমাকে পাহাড়ে যাওয়ার জন্য জোর করছো। তোমরা আমাকে যাই বলো না কেন, আমি পাহাড়ে যাব না। কিন্তু মা, আপনাকে না নিয়ে গেলে আপনি তো একেবারে মিস করে ফেলবেন। তাই এবার আর আমরা 10 বৌমা নয়, এবার কিন্তু আপনিও আমাদের সঙ্গে যাবেন, আর আপনাকে না নিয়ে আমরা এবার পাহাড়ে যাবই না। এভাবেই 10 বৌমা মিলে তাদের শাশুড়ি মাকে পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। তাই শেষ পর্যন্ত টিনা দেবী পাহাড়ে যাওয়ার জন্য রাজি হয়, যার ফলে 10 বৌমা খুবই খুশি হয়। আর দেখতে দেখতে আরো 1 মাস পর 10 বৌমা তাদের শাশুড়ি মাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যায়। আর এবার তারা পাহাড়ের হোটেলে থাকবে বলে ঠিক করে। কি ব্যাপার মা, আপনি তো দেখছি ভীষণ খুশি, মনে হচ্ছে পাহাড়ে এসে আপনার খুব ভালো লাগছে, তাই তো? দেখলেন তো, আমি তো আগেই বললাম, আপনি না এলে কিন্তু এত সুন্দর দৃশ্য একেবারে মিস করে ফেলতেন। হ্যাঁ বৌমা, এখানে তো ভয়ের কিছুই নেই। আমি তো ভেবেছিলাম পাহাড় মানেই উঁচু, আর এখান থেকে আমি আর নিচে নামতেই পারবো না, কিন্তু এখন তো দেখছি পাহাড়ে সবকিছুর ব্যবস্থা আছে। যাই হোক, আমার আর কোনো ভয় নেই। এভাবেই টিনা দেবী তার 10 বৌমার সঙ্গে পাহাড়ের উপর খুবই আনন্দ করে। আর এভাবেই কিছুদিন পাহাড়ে থাকার পর আবার তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। তিতলি সোনপুর নামক গ্রামে তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তিতলি দেখতে খুবই সুন্দর ছিল। সুন্দর হওয়ার পাশাপাশি তার ফিগার খুবই ভালো ছিল। কোনো রকম এক্সারসাইজ এবং ডায়েট ছাড়াই সে একটি সুন্দর ফিগারের অধিকারী ছিল। তাই তার বন্ধুরা তাকে অনেকেই হিরোইন বলে ডাকত। তাই তিতলি নিজের ফিগারের জন্য এবং তার সৌন্দর্যের জন্য খুবই অহংকার করত। একদিন তিতলি জিন্স কেনার জন্য একটা বড় শপিং মলে যায়। এই যে, আমাকে একটা ব্ল্যাক কালারের জিন্স দেখাবেন তো? না না, এটা নয়, একদম ডিপ ব্ল্যাক। না না ম্যাডাম, এটা আপনাকে দেখাচ্ছি না, এটা তো আমি সরিয়ে রেখেছিলাম। আগে কোমরের সাইজ বলুন, তারপর জিন্স দেখাবো। ও হ্যাঁ, তাই তো, সরি। আপনি 28 কোমরের জিন্স দেখান, 28 কোমরের ব্ল্যাক কালারের জিন্স। ওকে, এই যে ম্যাডাম, আপনার 28 নম্বর কোমরের ব্ল্যাক জিন্স। আপনি চাইলে একবার ট্রায়াল করে নিতে পারেন, পাশেই আমাদের ট্রায়াল রুম আছে। না না, ট্রায়াল করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনি যখন বলছেন তখন একবার ট্রাই করেই দেখি। এই বলে তিতলি ব্ল্যাক কালারের জিন্স নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। সে ব্ল্যাক জিন্সটি পরার পর দেখে তার কোমরে জিন্সটা ফিট হচ্ছে না, অর্থাৎ জিন্সটা তার কোমরে খুবই টাইট হচ্ছে। এই দেখে তিতলি অবাক হয়ে যায়। কি সর্বনাশ, আমি মোটা হয়ে গেছি। আমার কোমর তো পাতলা ছিল, আমার কোমর তো আগে 28 ইঞ্চি ছিল, আমার কোমর মোটা কি করে হয়ে গেল? হে উপরওয়ালা, এ তুমি আমার সঙ্গে কি করছো? তুমি আমাকে আমার কোন পাপের শাস্তি দিলে? আমার পাতলা কোমরের জন্য সবাই আমাকে হিরোইন বলে ডাকে, আর আমার কোমর এখন খুব মোটা হয়ে গেছে। আমাকে ইমিডিয়েটলি জিমে ভর্তি হতে হবে। তিতলি শপিং মলে জিন্সটা ফেরত দিয়ে সোজা জিম সেন্টারে চলে যায়। সে জিম সেন্টারে অ্যাডমিশন নেওয়ার সময় বলে, আমার ফিগারটা ঠিক আছে, আমি এমনিতেই রোগা, আমি জানি, কিন্তু আমি আমার কোমরটা পাতলা করতে চাই। আমি আমার কোমর পাতলা করার জন্যই এখানে এসেছি। কোমর পাতলা করার এক্সারসাইজ আছে তো? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই আছে। আপনি চিন্তা করবেন না, আপনি যত পাতলা কোমর চাইবেন তত পাতলা কোমর আপনি পেয়ে যাবেন। আপনি কাল থেকে জয়েন করুন। ঠিক আছে, আমার কোমর যদি পাতলা না হয়েছে তাহলে কিন্তু আমি একটা টাকাও দেব না বলে দিলাম। তিতলি পরের দিন থেকে জিম জয়েন করে ফেলে। কয়েক মাসের মধ্যেই এক্সারসাইজ করার ফলে তার কোমর অনেক পাতলা হয়ে যায়। তার কোমরের সাইজ এখন 26 ইঞ্চি হয়ে যায়। তিতলি খুবই খুশি হয়। একদিন তিতলি কলেজে যাওয়ার সময় একটা ক্রপ টপ এবং জিন্স পরে রেডি হয়েছিল। তার মা পদ্মা দেবী তাকে দেখে অবাক হয়ে যায়। কিরে তিতলি, তুই এটা কি ধরনের জামা পরেছিস? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই এরকম ব্লাউজের মতো জামা পরেছিস কেন? কলেজে কেউ এরকম জামা পরে যায়? মা, এটা ব্লাউজ নয়, এটাকে ক্রপ টপ বলে। আমি এক্সারসাইজ করে আমার কোমর পাতলা করেছি। আমার পাতলা কোমর সবাইকে দেখানোর জন্যই আমি ক্রপ টপ পরেছি। আজকে তো আমার উপর প্রশংসার ঝড় বৃষ্টি উঠবে। ছি ছি ছি, তোর একটু লজ্জা নেই তাই না? তুই এরকম ভাবে লোকজনকে কোমর দেখিয়ে ঘুরে বেড়াবি? না, কিছুতেই না। আমি তোকে এভাবে কলেজে যেতে দেব না। তোর বাবা দেখলে আমার সঙ্গে ঝগড়া করবে।
আর তাছাড়া আমরা গ্রামে থাকি, গ্রামে এসব চলে না। উফ, তুমি চুপ করো তো, কিচ্ছু হবে না, আমি যাচ্ছি, আমার দেরি হচ্ছে। দাঁড়া বলছি, দাঁড়া। এই নে ধর, এই ওড়নাটা ধর, ওড়নাটা দিয়ে ভালো করে গা ঢাকা দিয়ে তারপর কলেজে যা। আমি তোকে নির্লজ্জের মতো বাড়ি থেকে বের হতে দেব না। মা, ফ্যাশন বলেও তো একটা জিনিস আছে, তুমি ক্রপ টপ আর জিন্সের সঙ্গে ওড়না নিতে বলছো? দূর, তুমি শুধু শুধু আমার ফ্যাশনটা নষ্ট করছো। আজকাল পাতলা কোমরের কত ডিমান্ড তুমি জানো? ঠিক আছে, তোমাকে বোঝানো বেকার। আচ্ছা দাও, ওড়নাটা দাও দেখি। তিতলি তার মায়ের কথা শুনে ওড়না গায়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তাদের পাড়ার রাস্তা থেকে বেরিয়েই তার শরীর থেকে ওড়নাটা সরিয়ে দেয়। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার আমাকে একদম অরিজিনাল হিরোইন মনে হচ্ছে। তিতলিকে এরকম করতে দেখে ফেলে ওই এলাকার আশেপাশের কিছু মহিলা। তারা তিতলিকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে শুরু করে। ছি ছি ছি, মেয়েটা কি বাজে দেখেছো? একটু আগেই তো সুন্দর গা ঢাকা জামা কাপড় পরেছিল, আর এখন দেখছো কেমন পেট বের করা, কোমর বের করা জামা কাপড় বেরিয়ে এলো। কি জানি বাবা, এরা কোমর দেখিয়ে পেট দেখিয়ে কি মজাটাই না পায়। এগুলো গ্রামে মানায় না। শহরে হলে ঠিক ছিল, শহরে তো সবাই এরকমই জামা কাপড় পরে। এই মেয়েটা কি তাহলে শহর থেকে এসেছে? আরে না না, এই মেয়েটা শহর থেকে আসেনি। এই মেয়েটা একটা বাজে মেয়ে দেখেই বোঝা যাচ্ছে, আর এ আমাদের পাশের গ্রামেই থাকে। এরকম উল্টোপাল্টা জামা পরলে ছেলেরা তো পেছনে লাগবেই, বেশি মডার্ন হওয়ার চেষ্টা করছে, আর কিছুই না। এসব শুনে তিতলির খুব রাগ হয় এবং সে মনে মনে ভাবে, গ্রামের মানুষরা ফ্যাশন বলতে কিছুই বোঝে না। আজকাল ক্রপ টপ আর জিন্স পরা একটা ফ্যাশন, সেটা আমি এদের কিভাবে বোঝাই? গ্রামের মানুষরা মূর্খই থেকে যাবে। আমি বিয়ে করলে শহরেই বিয়ে করব, তাহলে আমি নিজের ইচ্ছা মতো কোমর দেখানো জামা কাপড় পরতে পারবো, কেউ কিছু বলতে পারবে না, এমনকি আমার মাও নয়। তিতলি কলেজে যাওয়া মাত্রই তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। সবাই মিলে তার প্রশংসা করতে থাকে। তিতলি খুবই খুশি হয়। এরকম ভাবেই তিতলি তার পাতলা কোমর নিয়ে খুবই খুশি ছিল। তিতলি তার পাতলা কোমরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একদিন মনে মনে ভাবে, আমি যদি আমার কোমরে কাজল দিয়ে একটা ফলস তিল তৈরি করি তাহলে খুবই ভালো হবে। এমনিতেই আমার পাতলা কোমর সকলেরই দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু কোমরে যদি একটা তিল থাকে তাহলে তো কোনো কথা হবে না, সবাই আমার দিকে তাকাতে বাধ্য হবে। কাজলটা কোথায় গেল? একটা বড় করে তিল আঁকতে হবে। তিতলি এভাবেই কাজল দিয়ে তার কোমরে একটা ফলস তিল ড্র করে এবং ক্রপ টপ ও জিন্স পরে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। সে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন তার মা তার কোমরের তিল দেখে বলে, এই তিতলি, তোর কোমরে ওটা কি রে, কালো মতো নাকি অন্য কিছু হয়েছে? দেখে এদিকে আয় আয়। এই রে, মা যদি জানতে পারে আমি ফলস তিল তৈরি করেছি তাহলে আমাকে খুব বকবে। এমনিতেই ক্রপ টপ পরতে দেয় না। না না, কিছু না কিছু না, কিচ্ছু হয়নি। আসলে আমার কোমরে ডার্ক স্পট পড়েছে, তাই এরকম কালো দেখাচ্ছে। ঠিক হয়ে যাবে, এটা 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কোমরে ডার্ক স্পট? সে আবার কি? কি জানি বাবা, ডার্ক স্পট হওয়ার জায়গা পেল না। ঠিক আছে, সাবধানে যাস। এই মেয়ে, তুই ওড়না নিলি না তো? এই দাঁড়া দাঁড়া। ওড়না নেওয়ার কথা শুনে তিতলি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে তাড়াতাড়ি করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তিতলি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন তার পাতলা কোমরের সুন্দর গাঢ় কালো রঙের তিলটা সকলের দৃষ্টি আকর্ষণ করছিল। সবাই তার দিকে হাঁ করে তাকিয়েছিল। তিতলি মনে মনে খুবই আনন্দ পাচ্ছিল। রাস্তার ধারে 2-4 জন বদমাইশ ছেলে দাঁড়িয়েছিল। তারা তিতলিকে দেখতে পেয়ে তার কাছে আসে। ওহ, কি লাগছে! তোমাকে দেখতে তো খুবই সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর তোমার পাতলা কোমরের ওই কালো তিল। তোমার কালো তিল দেখে আমরা তো পাগল হয়ে গেলাম। কি চাই তোমাদের? হ্যাঁ, লজ্জা করে না মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করতে? সরো, আমাকে যেতে দাও। তিতলি সেখান থেকে চলে যেতে চাইলে ছেলেগুলো জোর করে তিতলির হাত ধরে এবং তার সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে। তিতলি চিৎকার করে ওঠে। ঠিক সেই সময় সেখানে রোহিত নামে একটি ছেলে আসে। রোহিত ছেলেগুলোকে খুব মারধর করে। ছেলেগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমার নাম তিতলি, আমি এই গ্রামেই থাকি। তোমার পরিচয়টা কি জানতে পারি? আমার নাম রোহিত, আমি বোলপুর শহরে থাকি। এখানে একটা দরকারে এসেছিলাম। ওয়াও, তুমি শহরে থাকো?
তাহলে তো খুব ভালো হলো। যারা শহরে থাকে আমার তাদের খুব পছন্দ। কেন, যারা শহরে থাকে তাদের ভালো লাগে কেন? কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, একটা কারণ আছে, তবে বলা যাবে না। আচ্ছা, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রোহিত শহরে থাকে জেনেই তিতলি তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। তিতলির আগে থেকেই ইচ্ছা ছিল শহরে বিয়ে করার, কারণ তিতলি ভাবতো শহরের মেয়েরা নিজেদের ইচ্ছা মতো ছোট ছোট জামা কাপড় পরতে পারে, তাদেরকে কেউ কোনো কিছুতেই শাসন বারণ করে না। তাই সে মনে মনে রোহিতকে পছন্দ করে ফেলে এবং রোহিতের কাছ থেকে ফোন নাম্বার চায়। কিছুদিনের মধ্যেই রোহিত ও তিতলিকে পছন্দ করে ফেলে। কয়েক মাসের মধ্যেই রোহিত তিতলিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে চলে যায়। বিয়ের পর বৌমা, এই দেখো, আমি তোমার জন্য একটা সুন্দর গাউন কিনে এনেছি। দেখো তো গাউনটা পছন্দ কিনা। এ বাবা, আমি এই গাউনটা পরবো না। আমি গাউন, চুড়িদার, শাড়ি কিছুই পরি না। আমি শুধু ক্রপ টপ পরতে ভালোবাসি, যাতে আমার এই পাতলা কোমর সবাই দেখতে পায়, আর বিশেষ করে আমার এই কোমরের সুন্দর তিলটা। তোমার এই তিলটা দেখে আমার খুব সন্দেহ হয়। কারো তিল এত কালো কি করে হতে পারে? কালো গাঢ় তিল দূর থেকেই যেন চকচক করে। দেখি তো একবার তিলটা হাত দিয়ে। আরে আরে, কি করছেন? আপনি পাগল নাকি? আমার এটা অরিজিনাল তিল, আর এটা গড গিফটেড। আমার এই পাতলা কোমরে এটা সুন্দর দেখায়। আপনার তো কোমর মোটা, আপনি কি করে বুঝবেন এসব? ছাড়ুন। এই বলে তিতলি সেখান থেকে চলে যায়। তিতলি একই রকম ভাবে ক্রপ টপ এবং জিন্স পরতে থাকে, কিন্তু কেউ তাকে কিছু বলতো না। একদিন, বৌমা, তোমার কোমরে একটা কালো রঙের তিল ছিল না? তিলটা কোথায় গেল? এই রে, আজকে আমি তিলটা তো আঁকতেই ভুলে গেছি। আমার শ্বশুরবাড়ির সকলেই মনে করে এটা আমার অরিজিনাল তিল। এ মা, তিল ছাড়া আমার পাতলা কোমর চেয়ে একটুও ভালো দেখাচ্ছে না। কি হলো বৌমা, কি ভাবছো? তুমি কিভাবে তোমার কোমরের তিলটা রিমুভ করেছো আমাকে বলো তো। আমার এই মুখের বড় তিলটা আমিও রিমুভ করতে চাই। এই তিলটার জন্য আমাকে একটুও ভালো দেখায় না। আমি তিল রিমুভ করিনি তো। এই তো তিল আছে তো, আপনি দেখতে পাচ্ছেন না? আমার মনে হয় আপনার চোখ খারাপ হয়ে গেছে। তিতলি এই বলে তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। রোজ রোজ ফলস তিল আঁকা আঁকি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিতলি কোমরে পার্মানেন্ট ট্যাটু করাবে বলে ঠিক করে। তাই সে একটু ট্যাটু তৈরি করা সেন্টারে যায়। বলুন ম্যাডাম, আপনি কোথায় ট্যাটু করতে চান আর কি ধরনের ট্যাটু করাতে চান? আমি আমার এই পাতলা কোমরে একটা ফলস তিলের মতো কালো ট্যাটু করতে চাই, যেন সবাই দেখে মনে করে আমার তিলটা অরিজিনাল। কি বললাম, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। আপনি এখানে শুয়ে পড়ুন। তিতলি তার কোমরে পার্মানেন্ট তিলের ট্যাটু বানানোর পর খুবই খুশি হয়। সে তার ফলস তিলের ব্যাপারে কাউকেই কিছু জানতে দেয় না। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। হঠাৎ একদিন তিতলি তার কোমরে যে জায়গাতেই তিলের ট্যাটু করেছিল ঠিক সেই জায়গা জ্বালা যন্ত্রণা করতে শুরু করে। কি হয়েছে তিতলি তোমার? আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন যেন ছটফট করছো। কি হয়েছে তোমার? শরীর খারাপ? কি হয়েছে বলো আমাকে। রোহিত, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। আমার এই কোমরের তিলটা অরিজিনাল নয়, এটা ফলস তিল। আমি প্রথমে কাজল দিয়ে অথবা আইলাইনার দিয়ে তিলটা এঁকে রাখতাম, কিন্তু 1 বছর আগে তোমাদের বাড়িতে আসার পর আমি তিলের মতো দেখতে পার্মানেন্ট ট্যাটু করিয়েছিলাম। সব ঠিক ছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে এই জায়গাটাই আমার খুব জ্বালা যন্ত্রণা করছে। আমি সহ্য করতে পারছি না কিছুতেই। আমাকে হসপিটালে নিয়ে চলো। তিতলি বাধ্য হয়ে রোহিতকে সব সত্যি কথা বলে দেয়। রোহিত তিতলির উপর খুব রেগে যায়, কিন্তু তিতলি খুব কান্নাকাটি করায় সে তিতলিকে কোনো কথা না শুনিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তিতলি চেক আপ করার পর বলেন, এই ট্যাটুগুলো আমাদের শরীরে কত ক্ষতি করে জানেন? তাই ট্যাটু করানোর আগে আপনাদের ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। ট্যাটু করার জন্য খুবই বাজে কোয়ালিটি উপকরণ ব্যবহার করা হয়েছে, তাই আপনার ওয়াইফের স্কিনে ইনফেকশন হয়ে গেছে। ইমিডিয়েটলি অপারেশন করে ট্যাটুটা রিমুভ করতে হবে, না হলে এটা কিন্তু পরে ক্যান্সারের আকারও ধারণ করতে পারে। না ডাক্তার বাবু, আপনি ওর অপারেশন করে দিন। আপনি আমার ওয়াইফকে বাঁচিয়ে নিন প্লিজ। ডাক্তার অপারেশন করে তার ট্যাটু রিমুভ করে দেয়। তিতলি তার ভুলের জন্য খুবই কান্নাকাটি করতে থাকে। না, এবার হয়েছে তো? আর ট্যাটু করবে বলো? সব সময় পাতলা কোমর আর পাতলা কোমর। আমি বিরক্ত হয়ে উঠেছি। এবার কি করে কোমর দেখাবে? এবার তো তুমি কোমরও দেখাতে পারবে না, তোমার অপারেশনের দাগ দেখা যাবে। ঠিক হয়েছে একদম। আমি এমনিও আর আমার কোমর কাউকেই দেখাবো না। আমার ভুল আমি বুঝতে পেরেছি। কোনো কিছু নিয়ে আমাদের বাড়াবাড়ি করা উচিত নয়। আমাকে ক্ষমা করে দাও রোহিত।
রোহিত তিতলিকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে তিতলি ভালো জামা কাপড় পরতে শুরু করে এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।